হ্যালো গাইজ, আমি রাফি আর আপনারা দেখছেন রাফিজ ইংলিশ। আজকের ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমরা ইংরেজি বানানের এমন একটি নিয়ম শিখব যেটা প্রায় 90% মানুষ জানে না। তাই এই নিয়মের শব্দের বানান তারা সবসময় ভুল করে থাকে। এখন প্রশ্ন হলো, তাহলে নিয়মটি কি? নিয়মটি হলো ক সাউন্ডের জন্য কখন সি কে এই বর্ণ দুটি একসাথে বসবে, তার নিয়ম। এই ক্লাসটির জন্য আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন, তাই আজকের এই ক্লাসটি তৈরি করা হলো। এই ক্লাসটি মনোযোগ দিয়ে দেখলে আপনার আর কখনো সি কে এর বানান ভুল হবে না। আপনারা যারা ইংরেজি রিডিং এবং উচ্চারণ সঠিকভাবে শিখতে চান, তারা প্লেলিস্ট থেকে বানান শেখার এমন আরও 70টিরও বেশি ভিডিও আছে, সেগুলো দেখে নিতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। নিয়মটি হলো ক সাউন্ডের জন্য কখন সি কে ব্যবহার করতে হয়। নিয়মটি কিন্তু খুবই সহজ। যেমন এক সিলেবল বিশিষ্ট ছোট শব্দের শেষে ক সাউন্ডের জন্য সবসময় সি কে বসে থাকে, তবে শর্ত হলো তার আগে একটি ভাওয়েল থাকতে হবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, কিছু উদাহরণ দিয়ে খুব সহজভাবে এই নিয়মটি বুঝিয়ে দিচ্ছি। যেমন ধরুন ব্যাক, এই শব্দটাকে ভাঙলে আমরা পাবো ব যুগ এ যুগ ক, ব্যাক। তাহলে চলো দেখি এই শব্দটার বানানে ক এর জন্য সি কে বসে কিনা। আমাদের নিয়ম অনুযায়ী ক এর জন্য সি কে ব্যবহার করতে হলে শব্দটাকে এক সিলেবলের ছোট শব্দ হতে হবে, আর ব্যাক হলো এক সিলেবলের একটি শব্দ। তার মানে এই শব্দটিতে আমরা প্রথম শর্তটি পেয়ে গেছি। এবার দ্বিতীয় শর্ত হলো ক সাউন্ডটি শব্দের একদম শেষে থাকতে হবে, সেটাও পেয়ে গেলাম এখানে। যেমন ব্যাক, ব্যাক। এবং সর্বশেষ শর্তটি হলো সেই ক সাউন্ডের আগে একটি ভাওয়েল থাকতে হবে, অর্থাৎ এ ই আই ও এবং ইউ, এই 5টি বর্ণের যে কোনো একটি থাকতে হবে। সেটাও এই শব্দে আছে, যেমন এ সাউন্ড, তাই তো? তার মানে এই শব্দটিতে আমরা একে একে 3টি শর্তই পেয়ে গিয়েছি। এই জন্যেই এই শব্দটিতে ক এর জন্য সি কে এই বর্ণ দুটি অবশ্যই একসাথে ব্যবহার করতে হবে। তাহলে চলো এখন এই বাংলা বর্ণের ইংরেজি প্রতিবর্ণগুলো বসানো যাক। যেমন এই শব্দটির প্রথমেই পেলাম ব, তাই ব এর পরিবর্তে নিতে হবে বি। তারপরে আছে এ সাউন্ড, আর আমরা জানি যে এ সাউন্ডের জন্য সবসময় এ অক্ষরটাই ব্যবহৃত হয়ে থাকে, তাই নিয়ে নিলাম এ। তাহলে বি এ মিলে হয়ে গেল ব্যা, এবং সবার শেষে বাকি রইল ক, তাই ক এর পরিবর্তে এখানে নিতে হবে সি কে। যেহেতু তার আগে একটি ভাওয়েল এ আছে, সুতরাং বি এ সি কে মিলে হয়ে গেল ব্যাক। ঠিক একই রকম শব্দ প্যাক। তাহলে চলো প্রথমে এই শব্দটিকে ভেঙে নেওয়া যাক। এই শব্দটাকে ভাঙলে আমরা পাবো প যুগ এ যুগ ক, প্যাক। এখন চলো এদের ইংরেজির প্রতিবর্ণগুলো বসানো যাক। তো দেখো, প্রথমেই আছে প, তাই প এর পরিবর্তে নিয়ে নিলাম পি। তারপরে আছে এ সাউন্ড, যার জন্য নিতে হবে এ, সুতরাং পি এ মিলে হবে প্যা, এবং সবার শেষে আছে ক, তাই ক এর পরিবর্তে এখানে অবশ্যই নিতে হবে সি কে। কারণ কি? কারণ হলো, লক্ষ্য করে দেখো যে এই শব্দটা আমাদের আজকের নিয়মের মধ্যেই পড়েছে, অর্থাৎ এটা একটি এক সিলেবলের ছোট শব্দ, এবং এই শব্দে কটা শব্দের একেবারে শেষে আছে, আর ক এর আগে এখানে একটি ভাওয়েল এ আছে। তাই ঠিক আছে, এখন বুঝতে পেরেছ? তাহলে পি এ সি কে মিলে হয়ে যাবে প্যাক। নেক্সট শব্দ সিক। এই শব্দটাকে ভাঙলে আমরা পাবো দন্ত স যোগ ইকার যোগ ক, সিক।
এখন আমাদের কাজ হলো এদের ইংরেজি প্রতিবর্ণগুলো বসানো, তাই না? যেমন দন্ত স, এর জন্য নিয়ে নিব এস, তারপরে আছে ইকার, তাই নিতে হবে আই, কারণ আমরা জানি যে ই বা ইকারের জন্য ইংরেজি বানানে আই বসে থাকে। তাহলে এস আই মিলে হবে সি, এবং সবার শেষে আছে ক, সেজন্য নিয়ে নিলাম সি এবং কে একসাথে, কারণ তার আগে একটি ভাওয়েল আই আছে, তাই। সুতরাং এস আই সি কে মিলে হয়ে গেল সিক। সিক মানে অসুস্থ। পরবর্তী শব্দ রক। এই শব্দটি থেকে আমরা পেলাম র যোগ অ যোগ ক, রক। তাহলে চলো এখন এই শব্দটির ইংরেজি বানান লেখার চেষ্টা করা যাক। যেমন প্রথমেই আছে র, তাই র এর পরিবর্তে নিয়ে নিলাম আর, তারপরে আছে অ সাউন্ড, সেজন্য নিতে হবে ও, তাহলে আর ও মিলে হবে র, কারণ আগেই আমরা শিখেছি যে কোনো বর্ণ সম্পূর্ণভাবে উচ্চারণ হতে হলে তার সাথে একটি অ সাউন্ড যুক্ত থাকে। ইংরেজি বানানে সেই অ সাউন্ডের জন্য একটি উ ব্যবহার করতে হয়, যদিও বাংলা বানানে এই অ সাউন্ডটা উজ্জ্ব থাকে, দেখা যায় না। বুঝতে পেরেছ? এবার সবার শেষে বাকি রইল ক, যার জন্য এখানে নিতে হবে সি এবং কে একসাথে, কারণ দেখো এই শব্দে ক এর আগে একটি ভাওয়েল ও আছে, তাই। তাহলে আর ও সি কে মিলে হয়ে গেল রক। রক মানে পাথর, ঠিক আছে? নেক্সট শব্দ লাক। এই শব্দটাকে ভেঙে আমরা পেলাম ল যোগ আকার যোগ ক, লাক। এবার চলো এদের ইংরেজি প্রতিবর্ণগুলো বসানো যাক। যেমন ল এর জন্য নিয়ে নিলাম এল, তারপরে আকার আছে, তাই এখানে আকারের জন্য নিতে হবে ইউ, তাহলে এল ইউ মিলে হয়ে গেল লা, কারণ আমরা জানি যে এক সিলেবলের ছোট শব্দের ক্ষেত্রে সবসময় আকারের জন্য ইউ বর্ণটাই বসে থাকে, এ বর্ণটা বসতে পারে না, ঠিক তো? মনে থাকবে তো? এবং সবার শেষে বাকি আছে ক, তাই ক এর পরিবর্তে এখানে নিতে হবে সি কে, এই বর্ণ দুটি একত্রে, কেননা এই শব্দটির শেষের বর্ণ ক এর আগে একটি ভাওয়েল ইউ আছে, তাই। সুতরাং এল ইউ সি কে মিলে হয়ে যাবে লাক। লাক মানে ভাগ্য। বুঝতে পেরেছ তো? মনে থাকবে তো তোমাদের? পরবর্তী শব্দ নেক। চলো প্রথমে এই শব্দটাকে ভেঙে নেওয়া যাক। শব্দটাকে ভেঙে আমরা পাই ন যোগ একার যোগ ক, নেক। এখন আমাদের কাজ হলো এদের ইংরেজি প্রতিবর্ণগুলো শুধু বসিয়ে দেয়া। যেমন ন এর জন্য নিয়ে নিব এন, তারপরে একার আছে, তাই নিতে হবে ই, কেননা আমরা জানি যে এ বা একারের জন্য ই বসে, তাহলে এন ই মিলে হয়ে গেল নে। এবার বাকি রইল ক, সুতরাং ক এর পরিবর্তে এখানে অবশ্যই নিতে হবে সি এবং কে, কারণ এই শব্দটি একটি এক সিলেবলের ছোট শব্দ এবং এই শব্দটির একদম শেষে ক আছে এবং ক এর আগে একটি ভাওয়েল ই আছে, তাই। কেননা ক এর পরিবর্তে সি কে ব্যবহার করার এটাই হলো নিয়ম। আশা করি এখন তোমরা সবাই এই নিয়মটি খুব ভালো করেই বুঝতে পেরেছ। আর কোনো দিন তোমাদের সি কে এর বানান এবং উচ্চারণ ভুল হবে না। আজকে আমরা শিখব কিউ লেটারটির সঠিক ব্যবহার। আমরা জানি যে কিউ লেটারটি সবসময় ক সাউন্ড দিয়ে থাকে, তবে মনে রাখবে এই কিউ লেটারটি কখনোই একা বসতে পারে না, কারণ কিউ এর পরে সবসময় একটি ইউ থাকতেই হবে, ঠিক আছে? মনে থাকবে তো? কিছু উদাহরণ দেখলেই বিষয়টি তোমরা খুব ভালো করেই বুঝতে পারবে। যেমন দেখো, কোয়ালিটি। এই শব্দটির প্রথমেই আছে কিউ, তাই কিউ এর পরিবর্তে নিয়ে নিলাম ক।
এবার দেখো কিউ এর পরে একটি ইউ আছে, এটাই হলো নিয়ম। অর্থাৎ কিউ এর পরে ইউ থাকতেই হবে, সেজন্য ইউ এর জন্য নিতে হবে হ্রস্বকার। কারণ আমরা জানি যে ইউ এর শর্ট সাউন্ড হ্রস্বকার হয়। তাহলে কিউ এবং ইউ মিলে হলো কু। তারপরে এ আছে, যার জন্য নিয়ে নিলাম আ। কেননা আগেই আমরা শিখেছি যে এ এর শর্ট সাউন্ড আ বা আকার হয়। তাহলে কিউ ইউ এ মিলে হয়ে গেল কোয়া। তারপরে এল আছে, সেজন্য নিব ল। এল এরপরে আই আছে, তাই নিলাম ইকার। যেহেতু ইংরেজি বানানে ইকারের জন্য আই বসে থাকে, তাহলে এল এবং আই মিলে হয়ে গেল লি, কুয়ালি। তারপরে টি আছে, তাই নিলাম ট। এবার দেখো সবার শেষে ওয়াই আছে, সেজন্য এখানে ওয়াই এর পরিবর্তে অবশ্যই নিতে হবে ইকার। কেননা আমরা জানি যে ইংরেজি শব্দের শেষে ইকার থাকলে তার জন্য সবসময় ওয়াই অক্ষরটা ব্যবহার করতে হয়। তাহলে টি এবং ওয়াই মিলে হয়ে গেল টি, কোয়ালিটি। তাহলে এই শব্দটিকে আমরা মোট তিনটি ভাগে ভাগ করতে পারি। যেমন কিউ ইউ এ কোয়া, এল আই লি এবং টি ওয়াই টি কোয়ালিটি। কোয়ালিটি অর্থ হলো গুণ বা মান। দেখলে তো বন্ধুরা, এই শব্দটিতে কিউ এর পরে ইউ বসেছে। এক কথায় ইংরেজি ভাষায় এমন কোনো শব্দ নেই যেখানে কিউ এর পরে ইউ নেই। বুঝতে পেরেছ তোমরা? তাহলে চলো নেক্সট শব্দটি দেখে নেওয়া যাক। কুইট। লক্ষ্য করো, এই শব্দটির প্রথমেই পেলাম কিউ, তাই কিউ এর পরিবর্তে নিয়ে নিলাম ক। কিউ এর পরে ইউ আছে, অর্থাৎ নিয়ম অনুযায়ী ইউ হয়েছে, তাই না? সুতরাং ইউ এর জন্য নিয়ে নিলাম হ্রস্বকার। তাহলে কিউ এবং ইউ মিলে হবে কু। তারপরে আই আছে, যার জন্য এখানে নিতে হবে ই, কারণ ইংরেজি বানানে ই বা ইকারের জন্য আই বসে। আই এরপরে টি আছে, সেজন্য নিতে হবে ট। তাহলে আই এবং টি মিলে হয়ে গেল ইট, কুইট। তাহলে এই শব্দটিকে আমরা মোট দুইটি ভাগে ভাগ করতে পারি। যেমন কিউ ইউ কু এবং আই টি ইট, কুইট। কুইট অর্থ হলো প্রস্থান বা অবসর। দেখলে তো এই শব্দটিতেও কিউ এর পরে ইউ বসেছে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এবার দেখো পরবর্তী শব্দটি কোয়েস্ট। এই শব্দটির প্রথমেই আছে কিউ, তাই কিউ এর পরিবর্তে নিতে হবে ক। এখন দেখো কিউ এর পরে ইউ আছে, এটাই তো নিয়ম, তাই না? তাই ইউ এর পরিবর্তে নিয়ে নিলাম হ্রস্বকার। তাহলে কিউ এবং ইউ মিলে হলো কু। তারপরে ই আছে, সেজন্য নিয়ে নিব এ। ই এর পরে এস আছে, যার জন্য নিয়ে নিলাম দন্ত স। তাহলে ই এবং এস মিলে হয়ে গেল এস। এখন বাকি রইল টি, তাই টি এর পরিবর্তে নিয়ে নিব ট। সুতরাং ই এস টি একত্রে মিলে হলো এস্ট, কুয়েস্ট। তাহলে এই শব্দটি থেকে আমরা মোট দুটি অংশ পাই। যেমন কিউ ইউ কু এবং ই এস টি এস্ট, কুয়েস্ট। কুয়েস্ট অর্থ হলো অনুসন্ধান বা খোঁজা। ঠিক আছে, বোঝা গেল? নেক্সট শব্দ কোয়ার্টার। এই শব্দটি থেকে আমরা পেলাম প্রথমেই কিউ, তাই কিউ এর জন্য নিতে হবে ক। নিয়ম অনুযায়ী কিউ এর পরে ইউ হওয়ার কথা, তাই তো? হ্যাঁ, লক্ষ্য করে দেখো যে এখানে কিউ এর পরে ইউ পেয়ে গেছি, তাই ইউ এর পরিবর্তে নিয়ে নিলাম হ্রস্বকার। তাহলে কিউ এবং ইউ মিলে হয়ে গেল কু। তারপরে এ আছে, সেজন্য নিয়ে নিব আ। এ এর পরে আর আছে, যার জন্য নিয়ে নিলাম র। সুতরাং এ আর মিলে হলো আর, কু আর। তারপরে টি আছে, তাই নিলাম ট। টি এর পরে ই আছে, সেজন্য এখানে নিতে হবে আকার,
কারণ কি? মনে রেখো, ই এর পরে আর থাকলে ওই ই এর সাউন্ড আ বা আকার হয়। তাহলে টি ই মিলে হলো টা, কুয়ারটা। এবং শেষে বাকি রইল আর, যার জন্য নিয়ে নিলাম র। সুতরাং টি ই আর মিলে হলো টার, কোয়ার্টার। কোয়ার্টার অর্থ হলো চতুর্থাংশ বা এলাকা। তাহলে এই শব্দটিকে আমরা মোট তিনটি ভাগে ভাগ করতে পারি, যেমন কিউ ইউ কু, এ আর আর এবং টি ই আর টার, কোয়ার্টার। আশা করি এই নিয়মটি এখন তোমাদের আর কখনো ভুল হবে না। তাহলে এখন তোমাদের কিছু হোমওয়ার্ক দেয়া যাক। তোমাদের আজকের হোমওয়ার্ক হলো কিউ ইউ আই জেড। দ্বিতীয় হোমওয়ার্কটি হলো কিউ ইউ এ এন টি আই টি ওয়াই। এবং সর্বশেষ হোমওয়ার্কটি হলো কিউ ইউ আই সি কে। এখন তোমাদের কাজ হলো এদের বাংলা উচ্চারণগুলো লিখে আমাকে দেখানো। লিক, ডাক এবং ট্রাক। এখন তোমাদের কাজ হলো এই নিয়মটি ব্যবহার করে এই তিনটি শব্দের ইংরেজি বানান করে আমাকে কমেন্টে দেখানো। তাহলেই আমি বুঝতে পারবো তোমরা কে কতটা শিখতে পেরেছো। আজকে আমরা ইংরেজি রিডিং শেখার আরও একটি খুবই গুরুত্বপূর্ণ নিয়ম শিখব। নিয়মটি হলো সি বর্ণটাকে ক উচ্চারণ করার নিয়ম। আমরা অনেকেই সি বর্ণটির উচ্চারণ ভুল করে থাকি, কারণ সি বর্ণটি দুই ধরনের সাউন্ড দিয়ে থাকে, যেমন ক এবং ছ। তবে আজকের পর থেকে এই সি এর উচ্চারণ আর কোনো দিন তোমাদের ভুল হবে না, গ্যারান্টি। আজকে আমি এই নিয়মটি তোমাদের খুব সহজভাবে বুঝিয়ে দিব। তো দেখো, নিয়মটি হলো সি এর পরে এ উ ইউ অথবা কোনো কনসোনেন্ট থাকলে অথবা সি বর্ণটি শব্দের শেষে থাকলে ওই সি এর উচ্চারণ সবসময় ক হবে। ঠিক আছে? বুঝতে পেরেছ? আরও সহজ করে বললে সি এর পরে ই আই এবং ওয়াই, শুধুমাত্র এই তিনটি বর্ণ না থাকলেই সি এর উচ্চারণ ক হয়ে যাবে। তার মানে এই তিনটি বর্ণ ছাড়া বাকি সকল ক্ষেত্রে সি এর উচ্চারণ ক এর মতো হয়ে থাকে। ঠিক আছে? মনে থাকবে তো? নিয়মটি কিন্তু খুবই জরুরি। এই নিয়মটি জানি না বলেই আমাদের ইংরেজি উচ্চারণ এবং রিডিং ভুল হয়। কাজেই ইংরেজি বানান এবং রিডিং সঠিকভাবে এবং শুদ্ধভাবে শিখতে হলে এই ভিডিওগুলো নিয়মিত দেখতে হবে। কেমন? এই প্রত্যেকটি বিষয়ে আজকে আমরা খুব সুন্দর করে উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিব। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ অবধি দেখতে হবে। ঠিক আছে? তো দেখো, এই নিয়মটিকে ভাঙলে আমরা মোট 5টি অংশ পাই। যেমন 1, সি এর পরে এ থাকলে সি এর উচ্চারণ ক হয়। 2, সি এর পরে উ থাকলে সি এর উচ্চারণ ক হয়। 3, সি এর পরে ইউ থাকলে সি এর উচ্চারণ ক হয়। 4, সি এর পরে কোনো কনসোনেন্ট থাকলে সি এর উচ্চারণ ক হয়। এবং 5, সি বর্ণটি শব্দের শেষে থাকলে ওই সি এর উচ্চারণটা ক এর মতো হবে। ঠিক আছে? এখন চলো এই প্রত্যেকটি অংশ উদাহরণের মাধ্যমে ভালো করে শিখে নেওয়া যাক। যেমন 1 নম্বরে আছে সি এর পরে এ থাকলে সি এর উচ্চারণ ক হয়। এখন চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। আমাদের প্রথম উদাহরণ সি এ আর পি ই টি, কার্পেট। তো দেখো, এই শব্দটির প্রথমেই পাচ্ছি সি। এখন প্রশ্ন হলো আমরা বুঝবো কিভাবে যে এখানে সি বর্ণটার উচ্চারণ ক হবে নাকি স হবে। সেটা বোঝার জন্য আমাদেরকে সবার প্রথমে দেখতে হবে যে সি এর পরের বর্ণটি কি আছে। যদি এ থাকে তাহলে অবশ্যই ওই সি এর উচ্চারণটা ক এর মতো করতে হবে। মনে থাকবে তো? এখানে আমরা দেখতে পাচ্ছি সি এর পরে এ আছে, তার মানে এখানে সি এর উচ্চারণ ক এর মতো করতে হবে, তাই তো? সেজন্য সি এর পরিবর্তে নিয়ে নিলাম ক। তারপরে এ আছে, যার জন্য নিলাম আকার, কারণ আমরা জানি যে আকারের জন্য ইংরেজি বানানে এ বর্ণটা বসে থাকে। তাহলে সি এ মিলে হলো কা, এবং তারপরে আছে আর, তাই আর এর পরিবর্তে নিয়ে নিলাম র, কেননা র এর ইংরেজি প্রতিবর্ণ হলো আর।
সুতরাং CAR মিলে হয়ে গেল কার। তারপরে পি আছে, সেজন্য নিব প। পি এর পরে আছে ই, তাই নিতে হবে একার, কেননা একারের জন্য ইংরেজি বানানে ই বসে। তাহলে PE মিলে হলো পে, কার পে। এবং শেষে আছে টি, যার জন্য নিলাম ট। সুতরাং PET মিলে হয়ে গেল প্যাট, কার্পেট। কার্পেট অর্থ হলো গালিচা বা মাদুর। এই শব্দটি দুটি সিলেবল দিয়ে গঠিত হয়েছে, যেমন CAR কার এবং PET প্যাট, কার্পেট। নেক্সট উদাহরণ, CAST কাস্ট। এই শব্দটির প্রথমেই আমরা পাচ্ছি সি। এখন তোমরা বলো তো যে এখানে সি এর উচ্চারণটা কি হবে? হ্যাঁ, ক হবে, কারণ লক্ষ্য করে দেখো যে এখানে সি এর পরে এ আছে, তাই যার জন্য সি এর পরিবর্তে নিতে হবে ক। তারপরে এ আছে, সেজন্য নিলাম আকার, তাহলে CA মিলে হবে কা। তারপরে এস আছে, তাই নিতে হবে দন্ত স, কেননা আমরা জানি যে এস এর প্রতিবর্ণ হলো দন্ত স। সুতরাং CAS মিলে হলো কাস। এবং শেষে আছে টি, সেজন্য নিব ট। সুতরাং CAST একত্রে মিলে হয়ে যাবে কাস্ট, অর্থাৎ দন্ত স এবং ট এই দুটি মিলে যুক্তবর্ণ তৈরি করবে। যেহেতু এই বর্ণ দুটির মাঝে কোনো ভাওয়াল নেই, তাই। বোঝা গেল? কাস্ট মানে প্রবণতা, প্রথা বা নিক্ষেপ করা। ঠিক আছে, বুঝতে পেরেছ? নেক্সট হলো সি এর পরে উ থাকলে সি এর উচ্চারণ ক হয়। চলো এবার এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। প্রথম শব্দ CUBRA, কুবরা। এই শব্দটির প্রথমেই আমরা সি বর্ণটিকে পেয়ে গেলাম। এখন আমাদের কাজ হলো তার পরের বর্ণের দিকে লক্ষ্য করা, তাই তো? কারণ সি এর পরের বর্ণটির উপরেই সবসময় নির্ভর করে সি বর্ণটার উচ্চারণ। ঠিক আছে, তো লক্ষ্য করো এখানে সি এর পরে উ আছে, তার মানে এখানে সি এর উচ্চারণটা করতে হবে ক এর মতো, তাই না? কারণ সি বর্ণটির ক উচ্চারণ হওয়ার জন্য এটাই হলো নিয়ম। তাই সি এর পরিবর্তে এখানে নিতে হবে ক। তারপরে ও আছে, যার জন্য নিয়ে নিব ওকার, কেননা উ বর্ণটা ইংরেজি বানানে উকার হিসেবে বসে থাকে। তাহলে CU মিলে হবে কু। তারপরে বি আছে, সেজন্য নিলাম ব। তাহলে CUB মিলে হয়ে যাবে কুব। তারপরে আর আছে, তাই নিয়ে নিব র। আর এরপরে এ আছে, যার জন্য নিলাম আকার, তাহলে RA মিলে হলো রা, কোবরা। কোবরা মানে হলো গোখরো বা ফনাদারি সাপ। এই শব্দটি থেকে আমরা দুটি সিলেবল পাচ্ছি, যেমন COB কোব এবং RA রা, কোবরা। বোঝা গেল? ঠিক একই নিয়মের নেক্সট উদাহরণ, COHESIVE, কোহেসিভ। তো দেখো এই শব্দটার প্রথমেই আছে সি। এখন তোমরা কেউ বলতে পারবে যে এখানে সি এর উচ্চারণটা ক হবে নাকি স হবে? সেটা জানার জন্য আমাদেরকে কি করতে হবে? একদম ঠিক, এটা জানার জন্য আমাদেরকে সি এর পরবর্তী বর্ণটার দিকে দেখতে হবে, তাই তো? তাহলে চলো সেই কাজটাই করা যাক। আমরা এখানে দেখতে পাচ্ছি সি এর পরে ও আছে, তার মানে এখানে সি এর উচ্চারণটা অবশ্যই ক এর মতো হবে, তাই তো? সেজন্য সি এর পরিবর্তে নিয়ে নিলাম ক। তারপরে ও আছে, যার জন্য নিতে হবে ওকার, তাহলে CO মিলে হবে কু। তারপরে এইচ আছে, তাই নিয়ে নিব হ। এইচ এরপরে ই আছে, যার জন্য নিতে হবে একার, সুতরাং HE মিলে হবে হে, কু হে। তারপরে এস আছে, তাই নিয়ে নিলাম দন্ত স। এস এরপরে আই আছে, সেজন্য নিলাম ইকার, তাহলে SI মিলে হয় সি, কু হে সি। এখন বাকি আছে ভি এবং ই। এই জায়গাটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো, এটা তোমরা অনেকেই ভুল করো।
শব্দের শেষে ভি এবং ই এই বর্ণ দুটি একসাথে থাকলে তার উচ্চারণ সবসময় শুধু ভ এর মতো হয়। মনে থাকবে তো? কারণ শব্দের শেষে ই বর্ণটা কখনোই উচ্চারণ হয় না। এই কথাটা অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে? সুতরাং SIVE মিলে হলো সিভ, কুহেসিভ। কুহেসিভ অর্থ হলো সমন্বিত বা সম্মিলিত। বুঝতে পেরেছ? এই শব্দটি ভাঙলে আমরা 3টি সিলেবল পাবো, যেমন CU কো, HE হে এবং SIVE সিভ, কুহেসিভ। মনে থাকবে তো? এখন চলো সি এর পরে ইউ থাকলে সি এর উচ্চারণ ক হওয়ার কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। এই নিয়মের প্রথম উদাহরণ CUSTOM, কাস্টম। এখন দেখো এই শব্দটির প্রথমেই আছে সি, তাই সি এর পরিবর্তে এখানে অবশ্যই নিতে হবে ক। কারণ কি? কারণ খেয়াল করে দেখো যে এখানে সি এর পরে ইউ বর্ণটা আছে, তাই। কেননা সি এর উচ্চারণ ক হওয়ার নিয়ম তো এটাই, তাই না? একটু আগেই তো আমরা এটা শিখলাম। তাই সি এর পরিবর্তে নিয়ে নিলাম ক। এবার সি এর পরে ইউ আছে, তাই নিতে হবে আকার। কারণ এখানে ইউ বর্ণটা দুটি কনসোনেন্টের মাঝে আছে, তাই। ইউ বর্ণটার বিভিন্ন সাউন্ড নিয়ে 27 এবং 28 নম্বর ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। কেউ শিখতে চাইলে সেই ভিডিওগুলো এই চ্যানেল থেকে দেখে নিতে পারেন। তাহলে CU মিলে হলো কা, তারপরে এস আছে, সেজন্য নিলাম দন্ত স। সুতরাং CUS মিলে হয়ে যাবে কাস। তারপরে টি আছে, যার জন্য নিব ট। টি এরপরে উ আছে, তাই নিব উকার। তাহলে TU মিলে হয়ে গেল টু, কাস টু। এবং শেষে আছে এম, তাই এম এর পরিবর্তে নিলাম ম। সুতরাং TOM মিলে হলো টোম, কাস্টম। কাস্টম মানে প্রথা, রীতি বা আচার। এই শব্দটি থেকে আমরা দুটি সিলেবল পাই, যেমন CUS কাস এবং TOM টোম, কাস্টম। ঠিক আছে? মনে থাকবে তো? এই একই নিয়মের আরও একটি উদাহরণ দেখে নেওয়া যাক, যেমন CULPRIT, কালপ্রিট। তো দেখো এই শব্দটির প্রথমে আছে সি এবং সি এর পরে আছে ইউ, সেজন্য সি এর পরিবর্তে অবশ্যই এখানে নিতে হবে ক। সি এর পরে ইউ আছে, তাই নিতে হবে আকার। কারণ এখানে লক্ষ্য করলে দেখবে যে এখানে ইউ বর্ণটার আগে একটি কনসোনেন্ট এবং পরে দুইটি কনসোনেন্ট আছে, তাই। এই নিয়মটা একটু আগেও আমরা শিখেছি, তাই তো? তাহলে CU মিলে হয়ে গেল কা, তারপরে এল আছে, যার জন্য নিলাম ল। সুতরাং CUL মিলে হয়ে যাবে কাল। তারপরে পি আছে, সেজন্য নিলাম প। পি এরপরে আর আছে, তাই নিতে হবে র। তাহলে PR মিলে হয়ে যাবে পয়রফলা প্র। কেননা এর আগের ক্লাসে আমরা শিখেছিলাম যে কোনো কনসোনেন্টের পরে আর থাকলে সেই আরটা রফলা হয়ে যায় এবং রফলাটা তার আগের কনসোনেন্টের সাথে যুক্ত হয়ে যায়। মনে আছে তো সবার? তারপরে আছে আই, সেজন্য নিয়ে নিব ইকার। তাহলে PRI মিলে হলো প্রি, কাল প্রি। এবং শেষে আছে টি, যার জন্য নিয়ে নিলাম ট। সুতরাং PRIT মিলে হয়ে গেল প্রিট, কালপ্রিট। কালপ্রিট অর্থ হলো অপরাধী বা আসামি। এই শব্দটিতে দুটি সিলেবল আছে, যেমন CUL কাল এবং PRIT প্রিট, কালপ্রিট। এবার দেখো এই সি বর্ণটি শব্দের শেষে থাকলে সবসময় ক এর মতো উচ্চারণ করতে হয়। তার কিছু উদাহরণ, যেমন MIC, মিমিক। তো দেখো এই শব্দটির প্রথমে আছে এম, তাই এম এর পরিবর্তে নিলাম ম। এম এর পরে আই আছে, সেজন্য নিতে হবে ইকার। কারণ আমরা জানি যে ইকারের জন্য ইংরেজি বানানে আই বসে। তাহলে MI মিলে হলো মি। তারপরে আবার আছে এম, যার জন্য আবারও নিয়ে নিব ম।
তারপরে আই আছে, সেজন্য নিলাম ইকার। তাহলে এম আই মিলে হলো মি, মি মি, এবং শেষে আছে সি। তাই এখানে সি এর পরিবর্তে অবশ্যই নিতে হবে ক, কারণ সি বর্ণটা এখানে শব্দের একেবারে শেষে আছে, আর এটাই হলো নিয়ম। সুতরাং এম আই সি মিলে হয়ে গেল মিক, মিমিক। মিমিক অর্থ হলো অনুকরণ করা বা নকল করা। এই শব্দটি থেকে আমরা দুটি সিলেবল পাই, যেমন এম আই মি এবং এম আই সি মিক, মিমিক। বুঝতে পেরেছ? মনে থাকবে তো? আশা করি আজকের নিয়মটি তোমরা খুব ভালো করেই বুঝতে পেরেছ। আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে স্যার, সি যদি ইংরেজি শব্দে ক এর পরিবর্তে বসে থাকে, তাহলে কে বর্ণটা কখন ক হিসেবে বসবে? আজকে আমরা এই সমস্যাটাই সমাধান করব। এই বিষয়টা কিন্তু আমাদের প্রত্যেকেরই জানা অত্যন্ত দরকার। এই বিষয়টি না জেনে আমরা কখনোই সঠিকভাবে ইংরেজি রিডিং এবং উচ্চারণ শিখতে পারবো না। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। তো দেখো, এর আগের ক্লাসে আমরা শিখেছি যে সি এর পরে ই, আই অথবা ওয়াই এই তিনটি বর্ণের কোনো একটি থাকলেই ওই সি বর্ণটার উচ্চারণ হয়ে যাবে স এর মতো, তাই না? এবার লক্ষ্য করো, নিয়মটা হলো এই কে বর্ণটা তখনই ক এর পরিবর্তে বসতে পারবে যখন সি বর্ণটা ক এর জন্য বসতে পারবে না। তাহলে এখন প্রশ্ন হলো, সি বর্ণটা কখন ক হিসেবে বসতে পারে না? যখন সি এর পরে ই, আই অথবা ওয়াই থাকবে তখন, তাই তো? একটু আগেই তো আমরা এটা শিখলাম। সুতরাং এই নিয়মটাকে আমরা এভাবেও বলতে পারি যে ক এর পরে ই, আই অথবা ওয়াই থাকলে ওই ক এর জন্য কে বর্ণটাকে ব্যবহার করতে হবে, তাই তো? ঠিক আছে, বুঝতে পেরেছ? কিছু উদাহরণ দেখলে এই বিষয়টা সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখো, কে আই ডি, কিড, এই শব্দটাকে ভাঙলে আমরা পাবো ক, ইকার এবং ড। এই শব্দটার প্রথমেই পাচ্ছি ক। এখন তোমরা কেউ বলতে পারবে যে এখানে ক এর পরিবর্তে কোন বর্ণটা বসবে, সি নাকি কে? হ্যাঁ, অবশ্যই কে বর্ণটাকেই এখানে নিতে হবে ক এর জন্য, কারণ খেয়াল করে দেখো যে এখানে ক এর পরে ইকার আছে, অর্থাৎ আই আছে। কেননা আমরা সবাই জানি যে ইকারের জন্য আই বসে। তাহলে ক এর জন্য নিয়ে নিব কে, তারপরে ইকার আছে, সেজন্য নিয়ে নিলাম আই। সুতরাং কে আই মিলে হলো কি, এবং শেষে আছে ড, যার জন্য নিতে হবে ডি। তাহলে কে আই ডি মিলে হয়ে যাবে কিড। কিড মানে বাচ্চা বা শিশু। ঠিক একই রকম শব্দ কে আই এন জি, কিং, এই শব্দটাকে ভাঙলে আমরা পাব ক, ইকার এবং অনুসার। এখন আমাদের কাজ হলো এদের ইংরেজির প্রতিবর্ণগুলো বসানো। তো দেখো, এই শব্দটির প্রথমেই পাচ্ছি ক। এখন কথা হলো, এই ক এর জন্য কোন বর্ণটা বসবে, সি নাকি কে? এটা বোঝার জন্য আমাদেরকে প্রথমে দেখতে হবে যে ক এর পরে কোন বর্ণটা আছে। যদি ক এর পরে ই, আই অথবা ওয়াই থাকে, তাহলে ওই ক এর জন্য কে বসবে, তাই তো? এখানে আমরা দেখতে পাচ্ছি ক এর পরে ইকার আছে, অর্থাৎ আই আছে, সেজন্য ক এর পরিবর্তে নিয়ে নিলাম কে। তারপরে ইকার আছে, তাই নিতে হবে আই। সুতরাং কে আই মিলে হয়ে গেল কি। তারপরে শেষে বাকি আছে অনুসার, যার জন্য নিয়ে নিলাম এনজি, কারণ আমরা জানি যে অনুসার এর জন্য সবসময় এনজি এই বর্ণ দুটি একসাথে বসে থাকে। তাহলে কে আই এন জি মিলে হয়ে গেল কিং। কিং মানে রাজা বা বাদশাহ। ঠিক আছে, বোঝা গেল? নেক্সট শব্দ কে ই পি টি, কেপ্ট। এই শব্দটাকে ভেঙে আমরা পাই ক, একার, প এবং ট। এখন চলো এদের প্রতিবর্ণগুলো বসানো যাক। তো দেখো, শব্দটির প্রথমেই আছে ক,
এবং তারপরে দেখতে পাচ্ছি একার আছে, অর্থাৎ ই আছে, তাই না? কারণ আমরা জানি যে একারের জন্য ই বসে। এখন যেহেতু ক এরপরে ই আছে, তার মানে এখানে ক এর জন্য কে বসবে, তাই না? কারণ এটাই তো ক এর কে হওয়ার নিয়ম। তাহলে এই ক এর জন্য নিতে হবে কে, তারপরে একার আছে, তাই নিলাম ই। সুতরাং কে ই মিলে হলো কে, তারপরে প আছে, সেজন্য নিয়ে নিব পি। তাহলে কে ই পি মিলে হয়ে যাবে ক্যাপ, এবং শেষে আছে ট, যার জন্য নিলাম টি। সুতরাং কে ই পি টি মিলে হয়ে যাবে ক্যাপ্ট। ক্যাপ্ট মানে হলো রাখা বা নিহিত, ঠিক আছে? মনে থাকবে তো? নেক্সট শব্দ কে ডাবল ই এন, কিন। এই শব্দটাকে ভেঙে আমরা পেলাম ক, ইকার এবং ন। তো দেখো, প্রথমে ক আছে এবং তারপরে ই আছে, সেজন্য ক এর পরিবর্তে এখানে নিতে হবে কে। যেহেতু ক এরপরে ই আছে, তাই তারপরে দুইটা ই আছে, অর্থাৎ ডাবল ই আছে। এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করো। ডাবল ই অর্থাৎ দুইটা ই পাশাপাশি থাকলে তার উচ্চারণ হয় ই বা ইকারের মতো, মনে থাকবে তো? সুতরাং ইকার এর পরিবর্তে নিয়ে নিব ডাবল ই। তাহলে কে ডাবল ই মিলে হয়ে যাবে কি। তারপরে শেষে আছে ন, যার জন্য নিয়ে নিলাম এন। সুতরাং কে ডাবল ই এন মিলে হয়ে গেল কিন। কিন অর্থ প্রখর, ধারালো বা তীক্ষ্ণ বুদ্ধি। নেক্সট শব্দ ভি আই কে ওয়াই, ভিকি। তো দেখো, এই শব্দটি থেকে আমরা পাই ভ ইকার, ক ইকার। খেয়াল করো, এই শব্দটির প্রথমে ভ আছে, তাই নিলাম ভি। তারপরে ইকার আছে, সেজন্য নিব আই। সুতরাং ভি আই মিলে হলো ভি। তারপরে ক আছে। তোমরা কেউ বলতে পারবে যে এখানে ক এর জন্য কোন বর্ণটা বসবে? হ্যাঁ, কে বসবে, যেহেতু ক এরপরে ওয়াই আছে। তাই, কারণ আমরা জানি যে শব্দের শেষে ইকার থাকলে তার জন্য সবসময় ওয়াই বসে। তাই ক এর জন্য নিয়ে নিলাম কে, এবং শেষে আছে ইকার, যার জন্য নিতে হবে ওয়াই। তাহলে কে ওয়াই মিলে হলো কি, ভি কি। ভি কি হলো একটি নাম। আশা করি এখন তোমরা খুব ভালো করেই বুঝতে পেরেছ যে ক এর জন্য কখন কে বর্ণটা ব্যবহার করতে হবে। এবার তোমাদের হোমওয়ার্ক দেওয়ার পালা। তোমাদের আজকের হোমওয়ার্ক হলো কিল, তোমাদের দ্বিতীয় হোমওয়ার্কটি হলো ক্যাম, এবং শেষ হোমওয়ার্কটি হলো লোকি। এখন তোমাদের কাজ হলো উপরের নিয়মটি ব্যবহার করে এই সবগুলো শব্দের ইংরেজি বানান লিখে আমাকে কমেন্টে দেখানো। তোমাদের প্রথম হোমওয়ার্কটি হলো CAR, দ্বিতীয় হোমওয়ার্কটি হলো CUT, আর তৃতীয় হোমওয়ার্কটি হলো COLD, চতুর্থ হোমওয়ার্কটি হলো CRFT, এবং লাস্ট হোমওয়ার্কটি হলো CIVIC। এখন তোমাদের কাজ হলো এদের বাংলা উচ্চারণটা লিখে আমাকে দেখানো, ঠিক আছে? আর একটা কথা, সবাইকেই এই হোমওয়ার্কগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে, তাহলেই শিখতে পারবে। ভুল হলেও কোনো সমস্যা নেই, আমি ঠিক করে দিব। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে। সে পর্যন্ত টেক কেয়ার, বাই।